নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ বলছি। আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আমি আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা নতুন জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ শেখার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন, আমার জ্যোতিষ জ্ঞানমার্গ চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন, তাদের জন্য আজকের এই বিশেষ আবেদন। আজকে আমি আলোচনা করব বিবাহ নিয়ে। অর্থাৎ আমরা যখন বিয়ে করতে যাই বা বাবা মা যখন মেয়ের জন্য পাত্র খোঁজেন বা ছেলেপক্ষ যখন মেয়ে খোঁজেন, তখন সংসার জীবন সুখের হয় এমন একটা পাত্র বা পাত্রীর সন্ধান আমরা পেতে চাই। কিন্তু আমরা যতই দেখাশোনা করে বিয়ে করি না কেন, পরিণতিতে বিবাহিত জীবনে অনেক সময় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়, যেটা আমরা আশাবাদী নই। পূর্ব থেকে আমরা কি করে বুঝবো যে এই জাতক বা জাতিকার সঙ্গে যদি বিবাহ হয় তাহলে তাদের মধ্যে অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি হবে? তো এই জন্য জ্যোতিষীরা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে থাকেন। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বহু পূর্ব থেকেই পাত্র এবং পাত্রীর মধ্যে এই বিচার ব্যবস্থা প্রচলন রয়েছে। এটিকে আমরা জটক বিচার বলে থাকি। তো জটক বিচারের মাধ্যমে অর্থাৎ ছেলে এবং মেয়ে, পাত্র এবং পাত্রী উভয়ের কুষ্টি বা হরস্কোপ মিলনের সাহায্যে আমরা তাদের সংসার জীবনটা কতটা সুখের হবে না দুঃখের হবে, না তাদের পরিণতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সৃষ্টি হবে, সেগুলো আমরা দেখে থাকি। এগুলোকে আমরা বলি জটক বিচার বা অষ্টকূট মিলন। আমি আজকে এই অষ্টকূট মিলন নিয়ে আলোচনা করব। তবে অষ্টকূট মিলনটা একটু দীর্ঘায়িত ব্যাপার, তাই একটা ভিডিওতে সম্ভবত এই আলোচনা করা সম্ভব হবে না। তো আপনারা পরপর দেখতে থাকেন, আশা করা যায় এই বিষয়ে আপনাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। তবে এ প্রসঙ্গে আরো একটা কথা বলা দরকার। বর্তমান যুগে যুগ পাল্টে গেছে, মানুষের চিন্তা ভাবনা পাল্টে গেছে, ঠিক আছে, বিবাহ সম্পর্কে মানুষের ধারণা পাল্টে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে কর্তব্য আচরণবিধি পাল্টে গেছে। সুতরাং আমরা যদি বহুদিনের আগে সেই জটক বিচারের মাধ্যমে আমরা অষ্টকূট মিলনের মাধ্যমে আমরা যদি সিদ্ধান্ত নিই বিবাহিত জীবনে সুখের হবে না দুঃখের হবে, তাহলে মনে হয় কিছুটা ভুল হচ্ছে বা ভুল হবে। কেননা এটা আমাদের একটা প্রাথমিক বিচার। কিন্তু এর পরেও, জটক বিচার করার পরেও আমার মনে হয় উভয়ের পুষ্টি দেখে আরও কিছু বিচারের প্রয়োজন হয়ে পড়ে।
আমি অষ্টকূট মিলনের পরে সেগুলো নিয়েও একটু আলোচনা করব। তবে ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকেন জটক বিচার পর্ব, পরপর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে জটক বিচারে বা কীভাবে বিচার করা হয় এবং আমি উভয়ের জন্মকুষ্ঠির মাধ্যমে কি করে আমি বিচার করি। তো চলেন শুরু করে যাক জটক বিচার। জটক বিচারের ক্ষেত্রে আমরা যে অষ্টকূট মিলন করি সে 8টা কূট হচ্ছে বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহমৈত্রী, গণকূট, রাশিকূট এবং নারীকূট। তো এর মধ্যে বর্ণকূটে রয়েছে 1 নম্বর, বর্ষকূটের 2 নম্বর, তারাকূটের 3 নম্বর, জনিকূটের 4 নম্বর, গ্রহমৈত্রী কূটে রয়েছে 5 নম্বর, গণকূটে 6 নম্বর, রাশিকূটে রয়েছে 7 নম্বর এবং নারীকূটে রয়েছে 8 নম্বর। তো এই যে প্রত্যেকটা কূটের ক্ষেত্রে কত নম্বর রয়েছে, কোন ক্ষেত্রে এই নম্বর বিভাজনটা কেমন হবে, আমি সেটি বিস্তারিত আলোচনা করব। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলে দিই, এই যে অষ্টকূট মিলন করব, অষ্টকূট মিলন করতে আমাদের কি কি লাগবে। আমাদের জন্মছকের মধ্যে চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশি কোনটা সেটা লাগবে, সে রাশিটার নাম লাগবে এবং সেই রাশিটার অধিপতি কোন গ্রহ সেটা আপনি তৈরি রাখুন এবং সেই রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে। তো চন্দ্র কোনো একটা নক্ষত্রে তো অবস্থান করে, তো কোন নক্ষত্রে অবস্থান করেছে এটি জানা দরকার। অর্থাৎ আমাদের অষ্টকূটের ক্ষেত্রে 3টে জিনিস প্রয়োজন। চন্দ্র, আপনার জন্মচন্দ্র কোন রাশিতে রয়েছে, সেই রাশির অধিপতিকে কোন গ্রহ, এবং সেই চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে এটা কিন্তু আমাদের জানা দরকার। এবার দেখেন, চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশির ক্ষেত্রে আমাদের মোট রয়েছে 10 নম্বর। কি কি রয়েছে রাশির ক্ষেত্রে? বর্ণকূট রয়েছে, বর্ষকূট রয়েছে এবং রাশিকূট রয়েছে রাশির ক্ষেত্রে। অর্থাৎ ওই রাশির বর্ণটা কি, ওই রাশি বর্ষটা কি এবং ওই রাশির সাপেক্ষে দুজনের রাশির যে এক্সিসটা সেটা। আচ্ছা, এবং নক্ষত্র থেকে আমাদের 21 নম্বর আছে, 21খানা পয়েন্ট নক্ষত্র থেকে দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে নক্ষত্র থেকে? তারাকূট আছে 3 নম্বর, জনিকূট আছে 4 নম্বর, গণকূট আছে 6 নম্বর এবং নারীকূট রয়েছে 8 নম্বর। সুতরাং অষ্টকূটের মধ্যে নক্ষত্রের পরিচয়টা ভীষণ প্রয়োজন। আমরা চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রকে জন্মতারা ধরে আপনি প্রথমে নবতারাটা বের করেন। এই নবতারা নির্ণয়ের মধ্য দিয়ে আমরা তারাকূটটা বের করবো, এতে 3 নম্বর আছে। এরপর আছে জনিকূট, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের একটা নির্দিষ্ট জনি আছে। আমি যখন জনিকূট আলোচনা করব তখন বিষয়টা
বিস্তারিত হবে। তো কোন নক্ষত্রের কোন যোনি সেটা কিন্তু জানা দরকার। এতে 4 নাম্বার আছে। এরপর আছে গণকূট, কোন নক্ষত্র কোন গণ, দেবগণ, নরগণ না রাক্ষসগণ, এই গণটা দরকার। এতে আছে 6 নম্বর। এবং প্রত্যেকটা নক্ষত্রের একটা করে নাড়ি থাকে, সেটি আদি নাড়ি হতে পারে, মধ্য নাড়ি হতে পারে বা অন্ত নাড়ি হতে পারে। আপনি দেখে নিন আপনার জন্মচন্দ্র যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র কোন নাড়িতে রয়েছে। এখান থেকে 8 নাম্বার রয়েছে। আর চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশির অধিপতি কোন গ্রহ, সেই অধিপতি গ্রহ দিয়ে আমাদের রয়েছে 5 নাম্বার, অর্থাৎ সেটি রাশিকূট, সেটি হচ্ছে গ্রহমৈত্রী কূট রয়েছে 5 নাম্বার। তো এই হচ্ছে আমাদের অষ্টকূটের ক্ষেত্রে নম্বর বিভাজন। আমি প্রত্যেকটা ধীরে ধীরে আলোচনা করব। তার আগে বলে দিই, বর্ণকূটের ক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মন মানসিকতার বিচার করা হয় বর্ণকূট দিয়ে। বর্ষকূট দিয়ে আমরা আধিপত্য বিস্তার করি, অর্থাৎ স্বামী স্ত্রীর প্রতি আধিপত্য দেখাবে না স্ত্রী স্বামীর প্রতি আধিপত্য দেখাবে। তো এইটা মানে আমাদের সংসার জীবনে কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কেউ কাউকে বশীকরণ করে রাখা, বশে রাখা। সেটা 2 নম্বর পয়েন্টে বর্ষকূটে রাখা হয়েছে। তারাকূটে যে বিষয়টা আমরা দেখি তারাকূট থেকে, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পদ সৃষ্টি বা ধ্বংসের ক্ষেত্রে কারা কেমন ভূমিকা পালন করে। এটা কারণ সংসার জীবনে সম্পদের একটা গুরুত্ব রয়েছে। তো সেই সম্পদের ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে কার কেমন ভূমিকা রয়েছে সেটি তারাকূটে আলোচনা করা হয়। যোনিকূটে লিঙ্গ নির্ধারণ করা হয়, কারণ বিবাহিত জীবনে লিঙ্গের একটা প্রভাব রয়েছে। তো সেটি আলোচনা করা হয় যোনিকূটে। তো যোনিকূটের মাধ্যমে আরেকটা জিনিস আলোচনা করা হয়, সেটি হচ্ছে আমাদের বংশের যে চরিত্র, প্রত্যেকটা বংশের একটা নির্দিষ্ট চরিত্র থাকে, সেই চরিত্র কিন্তু এই যোনিকূটের মধ্য দিয়ে প্রকাশিত হয়। এরপর আছে গ্রহমৈত্রী। গ্রহমৈত্রীতে পরস্পরের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট, কে কতটা মানিয়ে নিতে পারে, সেই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমরা এখানে দেখে থাকি। গণকূটের ক্ষেত্রে আমরা জাতক বা জাতিকার চরিত্র, অ্যাটিটিউড, মনোভাব কতটা রয়েছে পরস্পরের প্রতি, আমরা সেটি আলোচনা করে থাকি। রাশিকূটের ক্ষেত্রে দাম্পত্য সুখ বিচার করা হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি কতটা সুখ প্রদানের প্রস্তুত, সেটা আলোচনা করা হয় রাশিকূটের ক্ষেত্রে। এবং নারীকূটের ক্ষেত্রে আমরা বিচার করি আমাদের পরবর্তী বংশধর সন্তানাদি হবে কি হবে না, হলে সুস্থ হবে না অসুস্থ হবে, এটি যেমন বিচার করা হয়, তেমনি বিচার করা হয় স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সমস্যা অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সেখানে আলোচনা করা হয়। আমরা এই 8টি কূট আমরা ধীরে ধীরে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন জ্যোতিষ জ্ঞানমার্গ। এবং এখন চলছে বিবাহিত জীবনে অষ্টকূট মিলনের পর্ব। আমি ধীরে ধীরে প্রত্যেকটা পর্ব আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা আজকে আলোচনা করব বর্ণকূট নিয়ে। অষ্টকূট মিলনের ক্ষেত্রে
বর্ণকূটকে কম গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে সবথেকে নিম্নমান রাখা হয়েছে 1 নম্বর। তো বর্ণকূটের ক্ষেত্রে যদি পারমিট হয় তাহলে 1 নম্বর পায়, আর পারমিট না পেলে পারে 0 পয়েন্ট। তো কখন 0 হয় আর কখন 1 নম্বর পাওয়া যায় জটক বিচারের ক্ষেত্রে, সেটি আজকে আলোচনা হবে। তবে এই বর্ণকূট বিচার করার ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার জন্মছকের মধ্যে চন্দ্র কোন রাশিতে রয়েছে সেটি দেখেন। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তো 12টা রাশি রয়েছে, চন্দ্র কোনো না কোনো রাশিতে থাকবে। আপনি আপনার রাশিটা দেখেন কোন রাশিতে চন্দ্র রয়েছে। তো যে রাশিতে চন্দ্র রয়েছে সেই রাশির বর্ণটা কি সেটা দেখেন। বর্ণ প্রধানত 4টি বর্ণ রয়েছে। বৈদিক যুগে মানুষের কর্ম বৈচিত্র্যতার মধ্য দিয়ে 4টি বর্ণ উঠে এসেছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলির কর্মভেদে কেমন কি কর্ম রয়েছে সেটি আলোচনা সাপেক্ষ, সেটা আমরা কম বেশি সবাই আমাদের স্টুডেন্ট লাইফে আমরা জেনেছি। তো সেটি যদি জানার প্রয়োজন হয় অন্যত্রে জানা যাবে। আপাতত বর্ণ মনে রাখবেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব থেকে উঁচু যে বর্ণটা রয়েছে সেটি হচ্ছে ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য এবং সবার শেষে নিম্নবর্ণ শূদ্র। তো সব থেকে উঁচু হচ্ছে ব্রাহ্মণ। যে সমস্ত রাশি জলতত্ত্বের রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এগুলি হচ্ছে ব্রাহ্মণ রাশি। অর্থাৎ আপনার চন্দ্র যদি কর্কটে, বৃশ্চিকে বা মীন রাশিতে থাকে তাহলে আপনি কিন্তু ব্রাহ্মণ বর্ণ, খেয়াল করবেন। এরপর রাশি ক্ষত্রিয়। ক্ষত্রিয় রাশি কোনগুলো? যে রাশিগুলো অগ্নিতত্ত্বের রাশি: মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এই যে রাশিগুলো রয়েছে এগুলো অগ্নিতত্ত্বের রাশি, এগুলিকে বলা হয় ক্ষত্রিয় রাশি। অর্থাৎ আপনার জন্মচন্দ্র যদি মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশির মধ্যে থাকে তাহলে আপনি হচ্ছেন ক্ষত্রিয়। যে সমস্ত রাশি পিতৃতত্ত্বের, যেমন বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই রাশিগুলি হচ্ছে পিতৃতত্ত্বের রাশি। এই রাশিগুলিতে যদি আপনার জন্মচন্দ্র থাকে তাহলে আপনি হচ্ছেন বৈশ্যবর্ণ। এবং বায়ুতত্ত্বের রাশিগুলি হচ্ছে শূদ্র। সেক্ষেত্রে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, এই যে 3টে বায়ুতত্ত্বের রাশি, এই রাশিগুলিতে যদি আপনার জন্মচন্দ্র থাকে তাহলে আপনি হচ্ছেন শূদ্র। এবার আপনাকে যেটা করতে হবে যে আপনি দেখেন যে পাত্র, তার রাশিটা দেখেন সে কোন বর্ণের, এবং যে পাত্রী সে কোন বর্ণের সেটা দেখেন। এই দুটো বর্ণের মধ্যে একটা তুলনা করা হবে। খেয়াল করবেন, বৈদিক যুগে বলা হচ্ছে যে মেয়ের বর্ণ অপেক্ষা ছেলের বর্ণ কিন্তু শ্রেষ্ঠ হতে হবে অথবা সমান হতে হবে। কখনো ছেলের বর্ণকে মেয়ের বর্ণের থেকে নিম্ন করা যাবে না। অর্থাৎ ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলে যে কোনো বর্ণের নারীর সঙ্গে তার বিবাহ হতে পারে, সেক্ষেত্রে 1 পয়েন্ট। ছেলে যদি ক্ষত্রিয় হয় তাহলে মেয়ের বর্ণ ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে, তাহলে 1 পয়েন্ট। কিন্তু মেয়ের বর্ণ যদি
ব্রাহ্মণ হয় তাহলে 0 পয়েন্ট, কারণ এ বিয়েতে বর্ণভেদে সমস্যা আসবে। এরপর আসি, যদি পাত্রর বর্ণ যদি বৈশ্য হয় তাহলে কন্যার বর্ণ অবশ্য বৈশ্য অথবা শূদ্র হতে হবে, তবে 1 পয়েন্ট। কিন্তু কন্যার বর্ণ যদি ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় হয় তাহলে কিন্তু 0 পয়েন্ট। এবার আসি, পাত্রের বর্ণ যদি শূদ্র হয়, একমাত্র পাত্রীর বর্ণকে শূদ্র হতেই হবে, অন্য কোনো বর্ণের পাত্রী এক্ষেত্রে হবে না 0 পয়েন্ট। অর্থাৎ পাত্রী যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হয় তাহলে সেক্ষেত্রে 0 পয়েন্ট। আমি আশা করে বোঝাতে পেরেছি। বর্ণভেদে কি হয়, আমাদের মন মানসিকতার একটা তারতম্য ঘটে, যার পরিণতিতে সংসার জীবনে একটা সমস্যা আসে। যদিও এই সমস্যাটাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, তবুও এটা একটা আলোচ্য ব্যাপার। তো আমার এই বিশ্লেষণ কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। এবং এর পরে যে ভিডিওটা থাকছে অষ্টকূটের মধ্যে, সেটা হচ্ছে বৈশ্যকূট মিলন। আপনারা দেখতে থাকেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে, বা জ্যোতিষ যারা শিখতে চান, যদি মনে করেন যে আমার কাছে জ্যোতিষ শিখবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9647079942। এই নম্বরে আপনি লিখুন, আমি জ্যোতিষ শিখতে চাই। বছরে 3টে সেশন হয়, ডিসেম্বর, এপ্রিল এবং আগস্ট। তো আমার ইতিমধ্যে ভর্তি চলছে। সাধারণত আমি অ্যাডভান্স কোর্স করাই। তো আপনারা যদি জ্যোতিষ শিখতে চান, হোয়াটসঅ্যাপে লিখুন জ্যোতিষ শিখতে চাই। মোবাইলে কেউ, এই নম্বরে মোবাইলে কেউ ফোন করবেন না, ফোন করলে আপনি আমাকে পাবেন না। হোয়াটসঅ্যাপে লিখুন যা লেখার, আমি আপনাকে সময় মতন রিপ্লাই দেব। তো আজকে রাখি, ভালো থাকবেন, নমস্কার।